সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আগেই জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে আছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার বাংলাদেশের। আমরা কথা বলবো তার সঙ্গে। তুষার ইমরান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বাংলাদেশের জয় নিয়ে কথা বলতে চাই। স্বস্তির জয় কতটা অস্বস্তির হতে পারে, কিংবা এটাই কি আসলে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রাণ ফেরাতে পারে কিনা, সেই সব বিষয় নিয়ে কথা বলবো তুষার ইমরানের সঙ্গে। আপনারাও চাইলে যোগ দিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। তুষার ইমরান, কালকের জয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? বাংলাদেশের একটা জয় আসে, কিন্তু তারপরে সেই জয়টার ধারাবাহিকতা থাকে না। ওয়ানডেতেও আমরা দেখেছি, এবং আন্তর্জাতিক ক্রিকেটে গত 1-1.5 বছরের পরিসংখ্যান যদি বাংলাদেশের বলে তেমনই। সুতরাং একটা জয়কে স্বস্তির বলবো, নাকি আসলে এটা স্বস্তির সঙ্গে অস্বস্তিরও কারণ, সেটা আমরা বলবো? দেখুন, জয়ের থেকে বড় কথা আমার কাছে মনে হয় যে বেটার ক্রিকেট খেলাটা, যেটা গত ম্যাচে আমরা খেললাম, গতকালকের ম্যাচে আমরা খেললাম। যদি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে টি-20 ফরম্যাটটা এমন একটা ক্রিকেট, এনিবডিজ গেম। আপনি যদি ভালো ক্রিকেট খেলেন, টি-20 কেন, ওয়ানডে বলেন, টেস্ট ক্রিকেট বলেন, আপনি যদি ভালো ক্রিকেট খেলতে থাকেন তাহলে আপনার মানে গ্রাফটা উপরের দিকে যায় আস্তে আস্তে। কিন্তু ইন বিটুইন যদি খারাপ ক্রিকেট খেলা শুরু করেন তাহলে হয়তো গ্রাফটা নামতে থাকে। আমার কাছে মনে হচ্ছে গতকালকের যে পারফরমেন্স করেছে ক্রিকেটাররা, স্পেশালি ব্যাটার, বলার, ফিল্ডার, 3 ডিপার্টমেন্টই একটা ম্যাচ উইন করতে গেলে যা যা দরকার সেটা আমরা গত ম্যাচে করেছি। এবং যদি আগামীতে করতে পারি তাহলে অনেকগুলো ম্যাচ আমরা জয় করতে পারবো, আমার কাছে যেটা মনে হয়। বাট যেটা ল্যাকিংস ছিল, লাইক লিটনের রানে ফেরাটা, কেউ না কেউ রেসপন্সিবিলিটি নিয়ে টিল দেন 15 ওভারের পরে গিয়ে শেষ করবে, এরকম একটা টার্গেট ছিল। ডিফিকাল্ট ছিল আমাদের জন্য যে আর্লি 2টা উইকেট হারানোর পরে একটা বড় একটা পার্টনারশিপ করেছি, কিন্তু রানটা কিন্তু আপনার ওই ইন বিটুইন 6-এর ভিতরেই ছিল। আমরা যখন ব্যাটিং করছিলাম তৈরি হৃদয় আর লিটন, ইটস কোয়াইট ডিফিকাল্ট যে না 2টা আর্লি উইকেট হারানোর পরেও যে আপনি 10 করে 8 করে রান নেবেন, ইটস ডিফিকাল্ট। কারণ আমার কাছে মনে হচ্ছে যে সেন্সিবল ক্রিকেট খেলেছে আমাদের ক্রিকেটাররা 3টা ডিপার্টমেন্টেই। আর লঙ্কার ব্যর্থতাটাও কি বলবেন কিনা, যে আমরা ভালো খেলেছি এটা প্রকাশ পাচ্ছে, শ্রীলঙ্কাও খুব খারাপ খেলেছে কালকের দিনে? মানে সেটা কি আমাদের কৃতিত্বে, নাকি আসলে ওদের দিনটা খারাপ গেছে? আমি সেই এই কারণে জানতে চাচ্ছি যে বাংলাদেশ মানে নিজেদের চেষ্টায় ভালো ধারাবাহিকভাবে কি খেলে যেতে পারছে কিনা, এই প্রশ্নটা বারবার আসে সামনে। না, অবভিয়াসলি আপনি লঙ্কার ব্যাটিং লাইন আপ যদি দেখেন তাহলে দ্যার গুড। আর আমার কাছে মনে হয়েছে যে না, তারা ভালো একটা ফর্মে ছিল, ছন্দে ছিল। বাট আমাদের বলাররা কিন্তু অসাধারণ বোলিং করেছে। স্পেশালি নতুন বলে যে ব্রেক থ্রুটা দেওয়ার দরকার ছিল গতকালকে, সেটা করে দেখিয়েছে বলাররা। এই জন্যই কিন্তু লঙ্কান ক্রিকেটের আর কি ছন্দপন্নটা হয়েছে আমার কাছে মনে হয়েছে ব্যাটিংয়ে। বাট আমার কাছে মনে হয়েছে যে না, ওদের ব্যাটিং লাইনের থেকে বোলিং লাইনটা বেশি স্ট্রং। বাট আমরা অবভিয়াসলি বলতে হবে আপনার 2-3জন ক্রিকেটারদেরকে নাম বলতে হবে যারা আমরা ব্যাটিং করছিলাম যখন। শামীম পাটোয়ারি যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলেছে, মানে ওই মুহূর্তে যদি না খেলতো তাহলে এত রান করা সম্ভব হতো না আমাদের পক্ষে। আবার যদি পক্ষান্তরে যদি দেখেন যে লিটনের 2টা চান্স মিস করেছে, ওই রান ওই সময় যদি চান্স 2টা না মানে মিস না হলে লিটন মিস হতো, হ্যাঁ, যদি ওরা করে ফেলতো আর কি, আউট করে ফেলতো, তাহলে হয়তো বা 170 করতে পারতাম না, 160 55 প্লাস রান করতে সক্ষম হতাম। সো সব মিলিয়ে বলা চলে যে না, দিনটা আমাদের ছিল, যেটা দরকার ছিল, উইনটাও খুব দরকার ছিল আমাদের। লাকটাও আমাদের পক্ষে গিয়েছে। এই লাকটার কথা যদি বলি, যে বাংলাদেশের ক্রিকেটের লাকটা ভালো যাচ্ছে না, সময়টা ভালো যাচ্ছে না। একটা জয় তো আসলে সেটা বদলে দিতে পারে না। একটা প্রসেস কিংবা একটা টিম, প্লেয়ারদের কোয়ালিটি, সেই প্রশ্নগুলো বারবারই আসে। আপনার কি মনে হয় যে মানে অন্তর্বর্তী একটা জয় ওভারঅল ক্রিকেটে কোনো প্রতিফলন ঘটাবে কিনা, কিংবা বাংলাদেশের ক্রিকেটে আসলে আবারও সঠিক ট্র্যাকে কামব্যাক করতে কতদিন লাগতে পারে, কিভাবে যাওয়া যেতে পারে? না, আপনি যেটা প্রশ্ন করলেন, আসলে জয়ের থেকে আমার কাছে যেটা শুরু থেকে বলছিলাম, যে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেটটা খেলা খুব দরকার ছিল, যেটা আমাদের হচ্ছিল না। এখন একটা জয়ের মাধ্যমে যদি আমরা নেক্সট ম্যাচ আবার যদি ক্লপস করি তাহলে কিন্তু আর গ্রাফটা লেভেলে থাকলো না, আবার নিচে নেমে গেল। ওয়ানডেতে তাই হয়েছে। আপনি একটা ম্যাচে আমরা জিতেছি, দারুণ খেলে সমতা এনেছি সিরিজে, কিন্তু লাস্ট ম্যাচটা আমরা আবার কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। অবভিয়াসলি এই ধারাবাহিকতাটা দরকার আমাদের ক্রিকেটারদেরকে, স্পেশালি ব্যাটসম্যানদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। যেহেতু আমাদের বোলিং লাইন আপ আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে এখন ডমিনেট করতেছে, মাচ বেটার আদার টিমের থেকে। আমাদের যে টি-20 ফরম্যাটে যে বোলারগুলো আছে, শরীফুলকে গতকালকে দেখলাম, তারপরে হচ্ছে মুস্তাফিজ, তারপরে রিশাদ, হ্যাঁ, সাইফুদ্দিন নতুন জয়েন করেছে টিমের সাথে, সেও কিন্তু ভালো করছে। সো বোলিং লাইন আপটা যথেষ্ট ভালো, বাট ব্যাটারদেরকে একটু দায়িত্ব নিতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে কার কি মানে কার কখন গিয়ে হচ্ছে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে হবে, সেটা খুবই প্রয়োজন দলের জন্য। এবং সেটা যদি করতে পারি তাহলে রেগুলার ওয়েতে আমরা 170 প্লাস রান করতে পারলে হয়তো বা দেখবেন যে মানে দর্শকরা অ্যাটলিস্ট
এত সমালোচনা করবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, বাংলাদেশ ক্রিকেটাররা তো ভালো ক্রিকেট খেলছে, হয়তো বা এর ভিতর থেকে দেখবেন যে 170+ রান করতে পারলে, হয়তো বা যদি 10টা ম্যাচের ভিতরে রেগুলার ওয়েতে যদি 170+ রান করতে পারি, তাহলে দেখবেন যে 3-4টার উইন সম্ভব। আমার কাছে যেটা মনে হয়। কিন্তু টি-20 ক্রিকেট কিংবা ওয়ার্ল্ড ক্রিকেট তো এখন 200+ এর দিকে এগিয়ে গেছে, মানে এই গ্যাপটা তো বাংলাদেশ কখনোই পূরণ করতে পারছে না। সেটা ওয়ানডেতে যদি বলি 300+, টি-20তে বলি 200+ এর কিংবা অ্যারাউন্ড 200, সেই জায়গাটায় বাংলাদেশের একটা গ্যাপ কিন্তু রয়েই যাচ্ছে। না, ওই ধরনের পাওয়ার ক্রিকেট কিন্তু আমরা খেলি না। মাঠের ভিতরে যে এক্সিকিউশন করতে হয় আর কি, ধরেন পাওয়ার ক্রিকেট তো 4 ছক্কার ক্রিকেটই আর কি, টি-20 ক্রিকেট যেটা বলি আমরা। তো গতকালকে যদি আপনি দেখেন, আমরা আর্লি 2টা উইকেট হারালাম। যে 2জন উইকেট হারে মানে লাইক তামিম এবং ইমন আর্লি যখন চলে গেছিল, তারা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক ক্রিকেটিং স্ট্রোক খেলে, লাইক 4-6 তারা অনেক মারে। সো এই 2জনকে হারানোর পরেও যেটা আমার কাছে পজিটিভ দিক মনে হয়েছে যে না, ভালো বলটা পানিশ করাচ্ছে থেকে লিটন আর তাহিদ হৃদয় সিঙ্গেলটা কিন্তু ক্যারি করছে ওরা। এই জন্য হয়তো রানটা পরবর্তীতে 15 ওভারের পরে হয়তো বা একটু আমরা বেশি রান করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই জিনিসটা আমাদের দরকার। এই জিনিসটা হয়তো বা ফার্স্ট ম্যাচে ল্যাকিংস ছিল, যে হ্যাঁ ফার্স্ট ম্যাচে আমরা 6 ওভারের ভিতরে একটা ভালো একটা স্টার্ট করেছি, কিন্তু ইন বিটুইন মিডিল ওভারে আমরা রান করতে পারিনি। গতকালকে এই জিনিসটা আমাদের কাছে ছিল না। আমার কাছে মনে হচ্ছে 12 ওভার পর্যন্ত আমরা 84 রান করেছি। 12 ওভারের পর থেকে যদি দেখেন, লিটন তার খোলস খুলে বেরিয়ে এসেছে এবং তাহিদ হৃদয় যখন আউট হলো, তারপরে যে শামীম পাটোয়ারি না মিরাজ আবার কুইক আউট হলো, তারপরে শামীম পাটোয়ারি কিন্তু যে ইনিংসটা খেলেছে, অসাধারণ একটি ইনিংস আমার কাছে। আচ্ছা, এই জায়গাটায় আপনার মনে হচ্ছে যে আপনার চেঞ্জ আগের ম্যাচের তুলনায়। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, রেজওয়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সম্ভবত হাজি সাহেব হয়ে গেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। জি টিপু ভাই, জি আচ্ছা, তুষার ভাইয়ের সাথে প্রশ্ন করি। তুষার ভাই, আমার প্রশ্ন 2টা। বলেন। তুষার ভাই শুনছেন, আমরা বলেন। বিজয়কে ডোমেস্টিক ক্রিকেটের মোটামুটি দেখি, সে ওয়ান ডে স্পেশালিস্ট বা টি-20 ম্যাচের মতো এনামুল খেলোয়াড় বিজয়। সে। হ্যাঁ, তাকে টেস্ট খেলানো হয়, যেটা সে নিজেও পছন্দ করে নাই। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের দেশে এখন বিশ্বের সব জায়গায় দেখা যায় যারা ট্যালেন্ট ব্যাটসম্যান থাকে, শেষ দিকের ব্যাটসম্যান যারা থাকে, তারা ব্যাট ধরতে পারে। আমাদের দেশে কিন্তু দেখা যায় 6 নম্বরের পরে যারা ব্যাটিং আছে, তারা ব্যাটই ধরতে পারে না। কারণ এখন ওয়ান ডে টি-20 খেলতে হলে আপনাকে অবশ্যই অলরাউন্ডার হতে হবে, যেটা বাইরের দেশে হচ্ছে। বাইরের দেশ কিন্তু আমরা জি। দেখি, অন্য দেশগুলো দেখি। ধন্যবাদ আপনাকে। আপনার দুটো প্রশ্নে আমরা বুঝতে পেরেছি। এনামুল হক বিজয় এবং টেলেন্ডার ব্যাটার। এনামুল হক বিজয়কে লঙ্গার ভার্সনে বেশি খেলানো হয়, তিনি ওয়ানডে এবং টি-20 থেকে আরও সফল হতে পারতেন কিনা, এটাই দর্শকের মূল প্রশ্ন বলে আমার মনে হয়েছে। আসলে রিসেন্টলি যে পারফর্মটা করেছে এখানে মানে ডোমেস্টিক ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার ডিভিশনে, তাতে আমার কাছে যেটা মনে হয়েছে তাকে ওয়ানডে এবং টি-20তে সুযোগটা দেওয়া উচিত ছিল। এই সময় কোনো 4 ডে ক্রিকেট ছিল না। 4 ডে ক্রিকেটে অনেক আগে রান করেছে এবং 5 জন থেকে 10 জনের ভিতরে রান গেটার হিসাবে যে কোনো একজনই এনামুল হক বিজয় ছিল। ওয়ানডেতে যদি একটু সুযোগ পেত, আমার কাছে যেটা মনে হয়েছে সে ভালো করতে পারতো। এবং টি-20তে টেস্ট ক্রিকেটটা যেহেতু সে স্ট্রাগল করছে, হয়তোবা পরবর্তীতে এই টেস্টে তাকে আর দেখতেও পাবেন না, বিকজ তার অ্যাভারেজটা এত কম চলে এসেছে। লাইক যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যে মানে স্টার্ট যে মানে যখন করেছিলাম তখন অল্প বয়স ছিল, তখন বুঝতাম না টেস্ট ক্রিকেটটা, কিন্তু ডোমেস্টিক ক্রিকেট যখন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি তখন আর তখন আর সুযোগটা পাননি। বিকজ অফ আমার অ্যাভারেজটা খারাপ ছিল। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে টেলেন্ডার টেলেন্ডার। এটার সাথে আমি যোগ করি যে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কিন্তু আবার ওই ধরনেরই করার চেষ্টা করেছিল, যারা একদম 10 নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে এরকম একটা, এবং সেটা কিন্তু ফ্লপ হয়েছে। টি-20 ক্রিকেটে আপনি 6 জন ব্যাটার 5 জন বলার এটা নিয়েই খেলবেন, হয়তো বা 5 জন ব্যাটার 6 জন বলার, যে কোনো মানে 2 জন অলরাউন্ডার থাকবে। লাইক গতকালকে শ্রীলঙ্কা টিম হয়তোবা মেন্ডিস রান করতে পারেনি, রান আউটটা হয়ে গেছে, বাট ওরাও কিন্তু 5 জন ব্যাটার, একজন সানাকা নাম্বার 6 যে নাম ছিল ওই একমাত্র অলরাউন্ডার। 6 জন ব্যাটারের পরে কিন্তু আর কোনো ব্যাটসম্যান তাদের ছিল না, সবাই কিন্তু বলার ছিল, এই জন্য স্ট্রাগল করেছে। বাট যে 6 জন ব্যাটার খেলেছে আমাদের থেকে,
মানে তাদের থেকে আমাদের টেলগুলো মনে হয় মানে বেশি ভালো। টেলেন্ডারের দিকে যদি বলি আমরা, হ্যাঁ, যদি রিশাদ ব্যাট করতে পারে, সাইফুদ্দিন ব্যাট করতে পারে, সো এই দুজনকে কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। জাকির আলী অনেক যেখানে ব্যাটিং করছে সেখানে কিন্তু নাম্বার 7-এ গিয়ে ব্যাটিং করছে, সো ও কিন্তু অনেক কিছু করতে পারে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, আমাদের টেল অন্য টিমের থেকে অ্যাটলিস্ট শ্রীলঙ্কা টিমের থেকে খুব ভালো। আচ্ছা, আমাদের ব্যাটিং লাইন সেই হিসাবে এখন মানে ব্যালেন্স দল কিনা, মানে 11টা যদি আমি বলি, ইটস কোয়াইট ডিফিকাল্ট। আপনি স্পেশালিস্ট একজন টি-20 স্পেশালিস্ট আছে শেখ মাহাদি, তাকে কিন্তু এখনো সুযোগ করে দেননি। জি। তার জায়গাটা এখন মিরাজ খেলছে, সো বলাটাও ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য যে না এখন এটাই কি অবাক হয়েছেন কিনা মিরাজ টি-20তে ধারাবাহিকভাবে খেলছে, একটু অবাক হয়েছেন কিনা না, আপনি? মিরাজ খেলার থেকে ও যে 4 থেকে 5 নম্বরে ব্যাটিং হিসাবে নামছে, ব্যাটার হিসাবে নামছে, সেখানে আমি অবাক হচ্ছে। বিকজ আচ্ছা। এতগুলো ব্যাটসম্যান আপনি বসিয়ে রেখেছেন আর কি, মানে ওদেরকে একটু যদি উপরে সুযোগ দিতে পারতেন, মিরাজ যদি খেলে তাহলে হয়তো বা 7-8 নম্বরে। 7-8 নম্বরে। এটা প্রবলেম হচ্ছে আমাদের যে ও ডোমেস্টিক ক্রিকেটে যখন ঢাকা মানে বিপিএল হয় তখন কিন্তু আবার ওপেন করে, ওপেনে কিন্তু অনেক রান করে, হ্যাঁ, মেকশিফট ওপেনার হিসেবে ওপেন করে, কিন্তু ওই সুযোগটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর পাবে না, বিকজ এখানে স্পেশালিস্ট ওপেনার আছে আমাদের, এবং স্পেশালিস্ট ওপেনার এতগুলো আছে যে ভিতরে এখনো নিচে বসে আছে। নাইম শেখকে আপনি 4 নম্বরে সুযোগ করে দিলেন। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে মিরাজকে আর একটু পরে যদি নামাতে পারেন, শামীম পাটোয়ারি কিংবা জাকির আলী অনিক তাদের আগে উপরে দিয়ে, বিকজ তারা কিন্তু ফেয়ারলেস ক্রিকেটটা খেলে। কারণ গতকালকে একটু প্ল্যানিংয়ে যদি বলেন যে না মিরাজ এখানে কেন গিয়েছে, এটা টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। আমার রানের দরকার 170 + 180 রান করতে গেলে ডেফিনেটলি মিরাজের আগে পাওয়ার হিটার দরকার আছে, এবং ফেয়ারলেস ক্রিকেটটা খুব দরকার এই সময়। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তুষার ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, তুষার ভাই শুনছেন, আপনি শুনছি। বলেন। আসসালামু আলাইকুম তুষার ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আজ থেকে বিগত 15 বছর ধরে আমরা দেখছি বাংলাদেশের মানে ওপেনিং বা 1 ডাউন 2 ডাউন বা 1 থেকে 4 মধ্যে কোন নির্ভরযোগ্য কোন ব্যাটসম্যানকে আমরা দেখি নাই। যেমন তামিম ইকবাল ছিল, তামিম ইকবালের সাথে 15 বছর খেলছে, তামিম ইকবালের সাথে কোনো মানে সেট কোন ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশ দিতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে একদিন খেলে আর 15 দিন আর কোনো খোঁজ নাই। এভাবে তো কোনো দল কোনো ইমপ্রুভ করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্ন কিংবা মতামত দুটোর মিক্স আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার কেউ ছিল না তামিম ইকবালের সাথে। এ বিষয়ে আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন, বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম, একটু যদি বলেন যে টপ অর্ডারের ব্যর্থতার কথাটা আসলে আসছে, এখনো আসছে। গত 15 বছরের উদাহরণ তিনি টেনেছেন যে তামিম ইকবালের সাথে একটা ওপেনারও ফিক্সড হতে পারেনি। এখনো যে আসলে খুব ফিক্স তা না, দলে ওপেনার অনেক, আমাদের 4 থেকে 5 জন ওপেনার এই স্কোয়াডেও যদি বলি, কিন্তু ফিক্সড কিংবা সফল এমন কেউ কিন্তু নয়। না, ফিক্সড করতে গেলে আপনাদের টাইম দেওয়া লাগবে অ্যাটলিস্ট। তামিম তো আপনি দীর্ঘ 15-16 বছর এই ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালোভাবে খেলে গেছে। তার সাথে দর্শক যেটা বললো যে কেউ কোনো ওপেনারে এখন করতে পারেনি, পার্টনার হতে পারেনি। হ্যাঁ, এর ভিতরে ইমরুল কায়েস কিছুদিন খেলেছে, 3-4 বছর তার সাথে ছিল অ্যাজ ওপেনার হিসাবে। জাভেদ ভাইকেও দেখেছি আমরা টেস্ট ম্যাচে, তো তামিমের সাথে ওপেন করতে। বাট তার পরবর্তী সময়টা আমরা স্ট্রাগল করছি আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে তামিমের সাথে কোনো জুটি কেউ বাঁধতে পারেনি। তামিম তো রিটায়ারমেন্টে চলে গেছে, এখন নতুনদেরকে দায়িত্বটা নিতে হবে। দায়িত্ব নিতে গেলে ডেফিনেটলি আপনার কয়টা ম্যাচ সুযোগ দিবেন, রেসপন্সিবিলিটি তো আপনার ব্যাটারদের কাছ থেকেও আসতে হবে, এবং ভালো কিছু করতে হবে। সৌম্য সরকার অনেকদিন ধরে ছিল ইন অ্যান্ড আউটের ভিতরে, তার ভিতরে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলে গেছে সৌম্য। এখন তামিম এবং ইমন, এই দুজনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। অ্যাটলিস্ট আপনি 10টা ইনিংস তাদেরকে সুযোগ করে দিতে হবে, যে কোনো ফরম্যাটেই হোক না কেন। এখন যদি আপনি টি-20 ফরম্যাটকে বেছে নেন তাহলে ইমনকে ওইভাবে খেলাতে হবে। তামিমকে আপনি যদি টি-20 এবং ওয়ানডে ক্রিকেট খেলাতে চান তাহলে ওইভাবে তামিম এবং ইমনকে ওইভাবে ছেড়ে দিয়ে খেলাতে হবে যে না, তারা অ্যাটলিস্ট 10টা ইনিংস খেলুক, 10টা ইনিংসের ভিতরে তারা তাদের মানে অ্যাভারেজ বলেন, তার ভালো খেলার জায়গাটা পাকাপোক্ত করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইন অ্যান্ড আউটের ভিতরেই থাকবে ওপেনাররা।
এবং সময় দিতে হবে সেটা যেমন এক মত, কিন্তু অনেকেই সময় পেয়েও কিন্তু আসলে সুযোগটা কাজে লাগাতে পারেনি, তখন আবার আরেকজন ব্যর্থ হওয়াতে তাকে আবার ফিরিয়ে আনতে হয়েছে, এমনটাও বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আমরা দেখেছি। না অবভিয়াসলি আপনি নাইম শেখকেও কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে না এ অনেক দিন ধরেই অ্যাজ এ ওপেনার হিসাবে হয়তো বা টিকে থাকবে, তার পরবর্তী সময়ে কিন্তু সে অফ ফর্মে চলে গিয়েছে বিধায় তাকে সিলেক্টররা ক্রিকেট বোর্ড অন্য ওপেনারকে বেছে নেওয়াতে মানে বাঁচতে হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সৌম্য সরকারও অনেক দিন ধরে ক্রিকেট খেলেছে, বাট ধারাবাহিকভাবে তামিমের মতন কিন্তু পারফরমেন্স করতে পারে মানে ওই তুলনায় আর কেউই করতে পারেনি। একটু লিটন দাসের কথা আসে, যে কালকে আপনি বলছিলেন যে লিটন দাসের পারফরমেন্স অনেক দিন ধরে আমরা আশা করছিলাম, একটা ম্যাচ কি লিটন দাসকে আসলে উদ্বুদ্ধ করবে কিনা, মানে ভবিষ্যৎ কি হবে, পারফরমেন্স কি হবে জানি না, কিন্তু লিটন দাসের ক্যারেক্টারিস্টিক্সে কিংবা ক্রিকেটে আসলে পরিবর্তন ফেলবে কিনা? না অবভিয়াসলি অনেকগুলো ম্যাচের ভিতর যদি খারাপ খেলতে থাকেন, যদি একটা ম্যাচ ভালো খেলেন এবং সেই ম্যাচটা যদি বাংলাদেশের মানে উইন করতে সাহায্য করে, তাহলে কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি লিটন দাসের থাকবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে নেক্সট ম্যাচটা ভেরি ভাইটাল লিটন দাসের জন্য, যে ওই ম্যাচটা জেতাতে যদি আরও কিছু রান কন্ট্রিবিউট করতে পারে নেক্সট ম্যাচটা, তাহলে খুবই ভালো। এবং যে কোনো দুইটা ফরম্যাট হয়তো বা লিটনকে বেছে নিতে হবে। এখন তো ওয়ানডে ফরম্যাটে লিটন নাই বলা চলে, সো টি-20 তো ক্যাপ্টেন, এবং টেস্ট ক্রিকেটটা যদি এই দুইটা ফরম্যাটের প্রতি একটু নজর বেশি ফোকাস করে লিটন, আমার কাছে মনে হয়। তাহলে ওয়ান ডেতে আপনি লিটনকে মানে বলছেন যে হয়তো বা এই তিনটার মধ্যে ওয়ান ডেটা একটু কম খেলবে কিংবা খেলবে না। অবভিয়াসলি যদি স্কোয়াডে থাকে সিলেক্টরও বিবেচনা করবে, টিম ম্যানেজমেন্টও বিবেচনা করবে যে না তাকে ওয়ানডে খেলাবে কি খেলাবে না, বাট টি-20তে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে তো থাকবেই, অটোমেটিক চয়েস। টেস্ট ক্রিকেটটা এবং টি-20 ক্রিকেটটা এই দুইটার প্রতি ফোকাস করতে হবে লিটনকে। তিনটা ক্রিকেট না খেলে যে কোনো দুইটা ক্রিকেট। তিনটা ক্রিকেটের ফরম্যাটের কথা আসলো, তিন ফরম্যাটের তিন ক্যাপ্টেন্সি আপনি কিভাবে দেখেন? এই সিরিজটা আমরা সেটা দেখতে পারলাম আর কি। আমিও প্রেফার করি না আসলে তিন ক্যাপ্টেন, দুইটা ক্যাপ্টেন থাকাই ভালো। ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট আমার কাছে যে কোনো একজন নেতৃত্ব দেবে, এবং টি-20 ক্রিকেটটা যদি আলাদাভাবে লিটনকে দায়িত্ব দেওয়া হয় তাহলে খুবই ভালো করবে বাংলাদেশ ক্রিকেট। তিন ফরম্যাটে দুই ক্যাপ্টেন আপনি দেখতে চান। ধন্যবাদ আপনাকে তুষার ইমরান। আমাদের সময় একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, সবাই ভালো থাকবেন।